রাজ্যের পানে তাকিয়ে মুচকি হাসল রাধা। এরপর রাজ্যের নরম তুলতুলে গালটা টেনে ধরে কিছুটা মেপে হেসে বলে উঠল, পুচকিটা তো দেখছি অনেক বড় হয়ে গেছে, আমাকে শাসনের স্বরে কথা বলছে। রাধাপের এমন হেয়ালি কথায় কোনো কান দিল না রাজ্য। সে তার কথায় অনড়। দুনিয়া দুভাগ হয়ে গেলেও সে আজ তার দাদা ভাইকে এখান থেকে এক পাও যেতে দেবে না। রাজু তার চোখের জলগুলো মুছে সিক্ত কণ্ঠে আহত স্বরে বলে উঠল, দাদা ভাই বাড়ি ফিরে চলো, তোমাকে ছাড়া আমরা কেউ ভালো নেই। মা মৃত্যু পথযাত্রী, আমার জীবনটাও ছন্নছাড়া হয়ে যাচ্ছে। আর বাবা তো। রাধা হাতে হাতে প্রত্যুত্তর করলো, বাবার কি হয়েছে? উদ্বিগ্নতা প্রকাশ করে হসপিটালে বেড ছেড়ে চট করে উঠে দাঁড়িয়ে কথাখানা শুধালো রাধা। রাজু হসপিটালে বেড থেকে উঠে দাঁড়িয়ে ধীর পায়ে রাধাবের সামনে এসে দাঁড়ালো। এরপর রাধাপের চোখে চোখ রেখে কাতর কণ্ঠে বলে উঠল, বাবার আগের মতো নরম মনে মানুষটি নেই রে দাদা ভাই। উনি হুটহাট রেগে যান, সকলের সাথে খারাপ ব্যবহার করেন, আর চুপি চুপি একা একা কাঁদেন। আমাদের সাথেও না ঠিকঠাক কথা পর্যন্ত বলে না। বাবা দিন দিন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে দাদা ভাই। রাজ্যের মুখে নিজের বাবার সম্পর্কে এমন কথা শুনে নিজের কানকেই বিশ্বাস করতে যেন ভীষণ কষ্ট হলো রাধাপের। রাজ্যের কাছ থেকে শোনা কথা আর নিজের চোখে নিজের বাবাকে দেখা, দুটোই যেন রাত দিনের ফারাক মনে হলো তার কাছে। একজন হাসিখুশি সহজ সরল শান্ত মেজাজের মানুষের হঠাৎ এমন পরিবর্তন যেন তার কাছে চূড়ান্ত অবিশ্বাস্য। নিজের পরিবারে এমন ভঙ্গুর রূপ দেখে কিছুক্ষণ নির্বাক হয়ে চকচকে সাদা টাইলসের মেঝেতে এক দৃষ্টিতে তাকিয়ে রইল রাধা। এরপর অপরাধীর কণ্ঠে বলল, আমাকে যেতে দে রাজ্য, নয়তো আমাকে আবার হারিয়ে ফেলবি। এখন আমাকে কিছু জিজ্ঞেস করে বিভ্রান্ত করিস না। সময় এলে আমি নিজেই সবকিছু খুলে বলবো। রাধাপের চোখের ভাষা পড়তে বেশি সময় লাগলো না রাজ্যের। অবশেষে চোখে ভাইয়ের দিকে তাকিয়ে নীরবে অশ্রু ফেলে গেল শুধু। কিন্তু মিসেস তনুজা ছেলেকে ছাড়তে নারাজ। এক পর্যায়ে তিনি চিৎকার চেঁচামেচি শুরু করে দিলেন। রাধাবকে আকুতি মিনতি করে বলে উঠলেন তিনি, বাবারে, একটা রাত মায়ের পাশে থাক না। একটা রাত তোকে দুই নয়ন ভরে আমাকে দেখতে দে, এরপর না হয় যাস। মায়ের এমন পাগলামিতে দুই চোখ পেটে জলে আনাগোড়া হলো রাধাপের গাল বেয়ে। অতপর রাজ্যকে চোখের ইশারা করতেই রাজ্যের ঠোঁটে প্রশস্ত হাসি ফুটে উঠল। দুই হাতে নিজের চোখের জল মুছে উৎফুল্ল কণ্ঠে বলে উঠল রাজ্য, মাকে বাড়িতে নেওয়ার সকল ব্যবস্থা আমি এক্ষুনি করে দিচ্ছি দাদা ভাই। নিজের ফোনের স্ক্রিনে সময়টা দেখে নিয়ে কেবিন থেকে এক প্রকার দৌড়েই বেরিয়ে গেল রাজ্য। তার উদ্দেশ্য একটাই, মিসেস তনুজার রিলিজ নিয়ে বাড়ি ফেরা। রাজ্যের রুমে ঘণ্টাখানেক সময় ধরে বিভিন্ন জিনিস নিয়ে নাড়াচাড়া করে যাচ্ছে যুবরাজ। রাত প্রায় 1:30 বাজতে চলল, অথচ মেয়েটির রুমে আসার কোনো নাম নেই। এবার যেন যুবরাজের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। চারপাশে নজর বুলিয়ে আরো কিছুক্ষণ অপেক্ষার পর নিজের ঠোঁট কামড়ে ধরে শয়তানি হাসল যুবরাজ। তারপর বিড়বিড় করে বলে উঠল, আজ রাতে আমাকে এভাবে অপেক্ষা করানোর উচিত শিক্ষা দেব আমি তোমাকে শ্রেয়সী। ঘড়ির কাঁটায় যখন রাত 2টো ছুঁই ছুঁই, এমন সময় ক্লান্ত শরীরে কক্ষে প্রবেশ করলো রাজ্য। সুইচ টিপে কক্ষ আলোকিত করতেই নিজের অগোছালো কক্ষটাকে হঠাৎ গুছানো দেখে বেশ অবাক হলো সে। পুরো কক্ষটি পরিপাটি করে সাজানো গুছানো, বিছানার চাদর পর্যন্ত টান টান করে পাতা হয়েছে। কোথায় যেন একটা বালুকণার অস্তিত্ব পর্যন্ত নেই। রাজ্য অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে তাড়াতাড়ি করে কক্ষের দরজাটা আটকে দিয়ে চারপাশে সতর্ক দৃষ্টি বুলালো। পুরো কক্ষ জুড়ে কারো কোনো অস্তিত্ব নেই। নিজের গায়ে পোশাক টেনে টুনে ঠিক করে ব্যালকনিতে নজর দিতেই অন্ধকার চিরে সিগারেটের জ্বলন্ত পুলিঙ্গ নজরে এলো তার। মুহূর্তেই মস্তিষ্কে নিউরনে নিউরনে জানান দিল মানুষটি কে হতে পারে। রাজ্য ঠোঁটে হাসি ঝুলিয়ে নিজের একান্ত ব্যক্তিগত পোস্টটির সামনে এসে দাঁড়ালো। রাজ্যের উপস্থিতি টের পেয়ে সিগারেট পায়ে পিষে বসা থেকে উঠে দাঁড়ালো যুবরাজ। এরপর মেকি রাগ দেখিয়ে শুধালো রাজ্যকে, ভাইকে পেয়ে জামাইকে ভুলে গেলে বুঝি? যুবরাজের মুখে রাধার সম্পর্কে এমন কথা শুনে কেঁপে উঠল রাজ্য। এক মুহূর্তের জন্য যুবরাজকেও তার অবিশ্বাস হতে লাগলো। তবুও নিজেকে স্বাভাবিক রেখে বলে উঠল রাজ্য, ভাই? কিসের ভাই? কার ভাই? কার কথা বলছো তুমি? রাজ্যের কথা শুনে যুবরাজ হালকা হেসে রাজ্যের থুতনিটা চেপে ধরে রসিকতা করে এক ভ্রু উঁচিয়ে ঠোঁট চিপে বলে উঠল, ডক্টর রেহান চৌধুরী, তোমার দাদা ভাই তাই না? ভয়ে রাজ্যের কান্না পেয়ে গেল নিমিষেই। এই মুহূর্তে যুবরাজকে তার মোটেও সুবিধা ঠেকছে না। যুবরাজ এইভাবে কথা বলছে কেন? তবে কি দাদা ভাইয়ের গুম হওয়ার পেছনে ওর কোনো হাত আছে? রাজ্যের মুখের ঘন ঘন পরিবর্তনে ফিক করে হেসে দিল যুবরাজ। তারপর শক্ত কণ্ঠে যুবরাজ বলে উঠল, ঠিকই ধরেছ, তোমার ভাইকে এতগুলো বছর আমি গুম করে রেখেছিলাম, এবার তোমাকেও আমি গুম করব। রেহনুমা রাবাব রাজ্য। কথাখানা বলেই যুবরাজ হো হো করে শব্দ তুলে হাসতে লাগলো।
যুবরাজের এমন হাসিতে রাজ্যে বড় বড় নেত্র বেয়ে ভারী বর্ষণের সৃষ্টি হলো। মনে নানা কুচিন্তা এসে ধরা দিল তার। তবে কি আমি ভুল মানুষকে ভালোবেসেছি? দাদাভাইকে কি আবার হারিয়ে ফেলবো আমরা? আল্লাহ, এবার কে বাঁচাবে আমার পরিবারকে? যুবরাজ তার উষ্ণ হাতে আঙুলের পরশে রাজ্যের চোখের জল মুছিয়ে কপালে ঠোঁটের উষ্ণ পরশ এঁকে বলে উঠল, এতটাই অবিশ্বাস যখন, তখন আমাকে ভালোবাসলে কেন জান? যুবরাজের কণ্ঠে এমন আহত স্বর শুনে মুখ তুলে যুবরাজের মুখ পানে তাকালো রাজ্য। এরপর তার চোখে চোখ রেখে সত্যি উদ্ঘাটনের চেষ্টা করলো সে। কিন্তু ওই বাদামি রঙা গভীর চোখে বিষাদে রহস্য উদ্ঘাটনের পরিবর্তে নিজেই বিষাদিনী হলো। রাজ্য সহসায় যুবরাজের পায়ের উপর পা রেখে উঁচু হয়ে ওর গলাটা জড়িয়ে ঠোঁটের ভাঁজে ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো রাজ্য। রাজ্যের সম্মোহনী পর্শে যুবরাজের সর্বাঙ্গ ভূমিকম্পের ন্যায় কেঁপে উঠল। সাথে দূর হলো সকল অভিমান। পায়ের রক্ত মাথায় চলকে উঠে উত্তপ্ত শরীরটাকে নিষিদ্ধ বাসনার জন্ম নিল। যুবরাজ নিজেকে সংযত করতে দুই হাত মুষ্টিবদ্ধ করে দুই চোখ বুজে ঠায় দাঁড়িয়ে রইল। যুবরাজে শক্ত করে জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে রাজ্য বলে উঠল, আপনাকে চিনতে বড্ড দেরি হয়ে গেল ডক্টর ইউভি। শুনশান নীরব স্তব্ধ রজনী। শুক্লপক্ষে চাঁদখানা বিদায় নিতে চলেছে। রাস্তায় নেড়ি কুকুরগুলো ঘেউ ঘেউ পর্যন্ত কর্ণকুহরে আসছে না। চারিপাশে এলোমেলো বাতাসে অস্তিত্ব খুব করে টের পাওয়া যাচ্ছে। রাজ্যের কক্ষে ভারী পর্দাগুলো সেই বাতাসের দাপটে সমান তালে উড়ে চলেছে। সেই সাথে রাজ্যে ঝলমলে খুশবুযুক্ত চুল। ডিম লাইটে মৃদু নীলচে আলোয় শক্ত আলিঙ্গনে দুজন প্রাপ্তবয়স্ক মানব মানবী একজন আরেকজনকে আবদ্ধ করে রেখেছে। তাদের উত্তপ্ত ভারী নিঃশ্বাস ব্যতীত আর কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। যুবরাজের প্রশস্ত বুকে চোখ বন্ধ করে পরম শান্তিতে মাথা রেখে যুবরাজকে শক্ত করে জড়িয়ে রেখেছে রাজ্য। যুবরাজের বুকে ধূপধাপ হাড়পিটের প্রতিটা হাতুড়ি পেটানো বাড়ি তার হৃদয়ের দরজায় কড়া নেড়ে চলেছে বিরামহীনভাবে। আর সেই শব্দে বারবার শিউরে উঠছে রাজ্য। হাত থেকে থেকে যুবরাজের পিঠে শক্ত করে খামচে ধরছে। রাজ্যের হৃদয়ে উত্তাল বাসনা টের পেয়ে শব্দ করে হেসে ফেলল যুবরাজ। এদিকে যুবরাজের হাসি দেখে কিছুটা থতমত খেয়ে গেল রাজ্য। এরপর বুক থেকে ঝটপট করে মাথাটা সরিয়ে যুবরাজকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল সে। আপনি একটা খারাপ আর চূড়ান্ত অসভ্য লোক। আমারই ভুল হয়েছে আপনাকে প্রশ্রয় দেয়া। এক্ষুনি বেরিয়ে যান আমার রুম থেকে, হাজির লোক কোথাকার। কথাটি বলেই অভিমান করে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল রাজ্য। এটা দেখে যুবরাজ আরও একচোট হেসে নিজেকে স্বাভাবিক করে আদুরে কণ্ঠে শুধালো, আমার সাথে যোগাযোগ বন্ধ করেছিলে কেন? যুবরাজের এহেন প্রশ্নে ধক করে উঠল রাজ্যের বুক। কি উত্তর দেবে হে এই প্রশ্নের? সে তো নিজেই জানে না কি কারণে হঠাৎ এই পর্যায়ের ছেলেকে সে অ্যাভয়েড করছে। রাজ্যের ভাবনার মাঝে যুবরাজ বলে উঠল, কি হলো, অ্যান্সার দিচ্ছ না কেন জান? ভালোবাসার ডোজ কি কম পড়েছিল? কথাখানা বলেই যুবরাজ রাজ্যের দিকে সামান্য ঝুঁকে আবার ফিক করে হেসে দিল। এবার রাজ্য নিজেকে সাধু জাহির করতেই মিনমিন কণ্ঠে বলে উঠল, আপনি কি বলেছিলেন আমাকে ফোনে? হ্যাঁ। প্রত্যুত্তরে যুবরাজ বলে ওঠে, কি বলেছিলাম? তখন রাজ্য বলে উঠল, কি বলেননি আপনি? প্রত্যুত্তরে যখন যুবরাজ বলে ওঠে, আচ্ছা কি বলেছিলাম বলো তো শুনি একটু। রাজ্য তখন বলল, আমি বলতে পারবো না, অমন অসভ্য কথা। তখন যুবরাজ বলে ওঠে, কেমন অসভ্য কথা? যুবরাজের সেই পুরনো কথা মস্তিষ্কে হানা দিতেই লজ্জায় দুই গাল রক্তিম হয়ে কান দুটো গরম হয়ে উঠল রাজ্যের। নিজের লাল হয়ে যাওয়া গাল দুটো দুই হাতের সহিত চেপে ধরে পুরনো ভাবনায় সে ডুব দিল। রিহান আর রাজ্যের মধ্যে বয়সের ফারাক ছিল মাত্র 6 বছর। তাদের দুই ভাই বোনে বয়সের ফারাক অল্প হওয়াতে দুজনের সখ্যত ছিল বেশ। ছোটবেলা থেকেই রেহান ছিল শান্ত ঠান্ডা মেজাজের অধিকারী। এরকম ভদ্র বাচ্চা দেখা পাওয়া দুষ্কর, এমনটাই প্রশংসা করত প্রতিবেশীরা রেহান সম্পর্কে। রেহান ছোট থেকেই খুব নরম মনের মানুষ ছিল। আর এদিকে রাজ্য ছিল জেদি, বুদ্ধিমতী আর কিছুটা ধূর্ত প্রকৃতির। রেহান যখন বাসায় জেদ শুরু করে ডক্টরি পড়তে বিদেশে যাবে, তখন মিসেস তনুজা আর রেজওয়ান চৌধুরী রাজ্যের দিকে তাকিয়ে বুকে পাথর বেঁধেছিল। কারণ মেয়েটা তাদের অন্ধের ষষ্ঠীর মতো। কোনো প্রকার বাদ বিচার না করেই রেজওয়ান চৌধুরী রাজ্যকে আঁকড়ে ধরে রেহানকে বিদেশে পড়তে পাঠান। রেজওয়ান চৌধুরী তার এক বন্ধুর সহায়তায় নিউ ইয়র্ক আলবার্ট আইনস্টাইন মেডিকেল কলেজ অ্যান্ড মেডিসিন রিসার্চ ইনস্টিটিউট এর রেহানকে অ্যাডমিট করতে সক্ষম হন। সে সময়ে সব কিছুই যেন স্বপ্নের মতো সুন্দর ছিল। রেহান নিয়ম করে সপ্তাহে 3 দিন বাড়িতে কল করত। হঠাৎই একদিন রেহান জানায় তার একজন দেশি রুমমেট এসেছে, কিন্তু ছেলেটা বিদেশেই বড় হয়েছে।
এমনকি দেখতে শুনতেও বিদেশিদের মতো। সবাই তাকে ইউভি নামেই চেনে। মিসেস তনুজা আর রেজওয়ান চৌধুরী আগ্রহের বশে একদিন ছেলেটার সাথে কথা বললেন। ছেলেটার কথাবার্তায় প্রচণ্ড ম্যাচুরিটি বিদ্যমান। একজন 17 বছরের তরুণের কাছে এমন ম্যাচুরিটি প্রত্যাশা করাও যেন আশ্চর্যের বিষয়। শুধু তাই নয়, ছেলেটি মানুষের উদাসী বিক্ষিপ্ত মন নিমিষেই ভালো করা ওস্তাদও বটে। এমবিবিএস শেষ করে রেহান যখন ইন্টার্নি করছিল, রাজু তখন ইন্টার বোর্ড এক্সামে প্রস্তুত নিচ্ছে। পরীক্ষা একদমই দরজায় এসে ঠকঠক করে কড়া নাড়ছে। এরকম শ্বাসরুদ্ধকর অবস্থা। যে করেই হোক সব চাইতে ভালো রেজাল্ট করে তাকে তার দাদা ভাইয়ের সমকক্ষ হতেই হবে।